Marcel presents Hasho, powered by Dabur Meswak, Season 4, co-sponsored by Mumtaz Herbal. শুরু হয়ে গেল আমাদের চতুর্থ এপিসোড। আমাদের সাথে আছেন আমাদেরকে আবহ ক্রিয়েট করার জন্য, আমাদেরকে আরো উদ্বেলিত করার জন্য রাবার ব্যান্ড। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত বিচারকেরা, আছেন বিশ্বনন্দিত জাদু শিল্পী, আমাদের সবার প্রিয় ওয়ান এন্ড অনলি জুয়েলাইজ, এবং সাথে আছেন, ওয়াও, দূর থেকে বোঝা যাচ্ছে না আসলে পুরো পোশাকটির ডিজাইনটা কেমন। হীরা ফেলে কাঁচ তুলে ভিখিরি সেজেছি আজ। আছেন নিপুণ আক্তার, এবং আছেন আমাদের কথা বন্ধু, আমাদের প্রিয় মাজহারুল ইসলাম। প্রথমেই একক পারফরমেন্স একেবারে সৌরভ ছড়ানোর জন্য যিনি আসছেন এই মুহূর্তে এখানে আজকের এপিসোডের প্রথমেই আমাদেরকে সুরভি মাখা যে পারফরমেন্স দেখাবেন তিনি হচ্ছেন সৌরভ সরকার, আসছেন সিরাজগঞ্জ থেকে। কাটাই মামা কেনার জব বম্বুসা, দাঁতে ব্যথা ডাক্তার সাহেব, দাঁতে ব্যথা। কই দেখি দেখি, মিস্টার পোকা, কোনো সমস্যা নেই, আপনি 4 দিন শুধু 4 বিস্কুট খাবেন। 3 দিন খুব 4 বিস্কুট খাইছি, আজকে শুধু চা খেয়ে আসছি। পোকা বেরা কয় কি রে, বিস্কুট কি শেষ হয়ে গেছে নাকি? এই গরমে ঢাকার লোকাল বাস, এসি বাসকে কি বলবে? আই এম হট। আমাদের সাজু ভাই একদিন আমাকে বলছে যে ঢাকায় প্রেম করে সবচেয়ে মজা রিক্সায়। আমি বললাম ভাই কেমনে? শোন, কোনোভাবে যদি রিক্সাটাকে জ্যামে নিয়ে যাওয়া যায়, ভাড়া 50 টাকার, কিন্তু মামা মজা 500। নিপুণ আপু, আমাদের হাসান ভাই একটা কথা কিন্তু এখনো মানেন যে সত্যিকারের প্রেম কোনো না কোনো ভাবেই ফিরে আসবে, হয় সরি বলতে, নাই বিয়ের কার্ডটা দিতে। আমাদের অনন্ত জলিল স্যার, তিনি ইচ্ছা পোষণ করলেন যে তিনি প্লেনের সাথে দৌড়ে রেস লাগাবেন। রীতিমতো শুরু হলো রেস। কিছু দূর যাওয়ার পর তিনি দাঁড়িয়ে গেলেন আর হাসছেন। বললাম স্যার আপনি হাসছেন কেন? আর বলো না, প্লেনটা দৌড়ে আমার সাথে না পেরে ভয়ে উড়াল দিছে। তো আমাদের টাকা পয়সা যাদের কম তারা কোনো রকম একটা বল কিনে লাথালাথি করতে থাকে, মানে ফুটবল। যাদের টাকা পয়সা আরেকটু বেশি তারা ব্যাট, স্টাম্প বল, মানে ক্রিকেট খেলে। যাদের টাকা পয়সা আরেকটু বেশি তারা টেনিস খেলে। যাদের টাকা পয়সা আরেকটু বেশি তারা গলফ খেলে। এত গ্যাজানোর পর কি বোঝা যায়? যাদের টাকা যত বেশি তাদের বল তত ছোট। একটা টিউবলাইট আর একটা বাল্বের যদি বিয়ে হয় তাহলে ফুলসজ্জাতে কি হবে? কারেন্ট চলে যাবে। 1 বছর পর তাদের একটা বেবি হলো, সেটা হলো এনার্জি বাল্ব। এতে কি বোঝা যায়? এবার এনার্জিটা বেশি ছিল। আরো 1 বছর পর তারা ভাবলো যে আরো বড় একটা এনার্জি বাল্ব বের হবে, এজন্য রীতিমতো প্রস্তুতি নিল, কিন্তু বেরোলো কি? টুনি বাল্ব। সো এই টুনি বাল্ব, এনার্জি বাল্ব, এরা গেল দাদা দাদির সাথে দেখা করতে। তারা কারা? হারিকেন আর বাতি থাকে মিউজিয়ামে। আমাদের মানুষদেরও এমন মিউজিয়াম রয়েছে যাকে আমরা বৃদ্ধাশ্রম বলি।
আমাদের গুরুজন আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। আশা করি আপনারা বা আপনাদের কারোর জন্য এই গুরুজনেরা শেষ বয়সে এই বৃদ্ধাশ্রমে না যেতে হয়। হুট করে সৌরভ এমনভাবে শেষ করলো, দারুণ দারুণ সৌরভ। জুয়েল ভাই, যে কোনো শিল্পের, বিশেষ করে পারফর্মিং আর্টের, তার সে নাটকই হোক, নাচ হোক অথবা কৌতুক হোক, শেষটা যদি আনপ্রেডিক্টেবল করা যায় তাহলে সেটা ঝম করে জেগে ওঠে। এই আনপ্রেডিক্টেবিলিটি সবসময় যে একদম হাসিই করতে হবে হাসির ক্ষেত্রে তা নয়। এবং তুমি আজকে সেটা প্রমাণ করলে। আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে, আমি ঠিক হাততালি দিতে পারছিলাম না, কারণ তুমি দম ফাটানো হাসানো হাসিয়েছ, সেই শক্তি তোমার আছে। এবং সত্যি তুমি এনার্জি বাল্ব, তুমি যথেষ্ট এনার্জি দিয়ে আমাদেরকে আলোকিত করেছো। এবং সবশেষে তুমি সোসাইটির দিকে একটা ভালো খোঁচা মেরেছো, মানুষের মিউজিয়াম বলে, যেন বাবা মাকে কেউ আমরা মিউজিয়ামে না রাখি। অসাধারণ, ধন্যবাদ তোমাকে। নিপুণ আক্তার, আসলে তোমার ব্যাপারে বলার কিছু নেই, তুমি একদম পরিপূর্ণ একজন পারফর্মার। বাজার ভাই, হিমালয় থেকে নেমে আসা সেই যমুনার স্রোত হয়ে তুমি এসে গেলে সিরাজগঞ্জে, এবং সেই স্রোতের ঢেউগুলো এক একটা জোকস তোমার। পরে যে তুমি উত্তাল ঢেউটি দিলে, তাতে করে মানবতা জেগে উঠল। আমরা মানুষ হওয়ার চেষ্টা করলাম তোমার জোক শুনে। আমাদের বৃদ্ধ অনেকের মা বাবার কথা মনে পড়ে গেল। জুয়েলাইজ বলছিল যে তার লোম দাঁড়িয়ে গেছে। আমি লোম দাঁড়াচ্ছি না, আমি নিজে দাঁড়িয়ে তোমাকে স্যালুট করছি। অসংখ্য ধন্যবাদ। তুমি একটি অসাধারণ কথা বলে গেছো। আমরা নিজেরাও কিন্তু আমরা যখন একটা বয়স পর্যন্ত বাবা মাকে ভীষণ জ্বালাই, জ্বালাতে জ্বালাতেই আমাদেরকে মানে ওনারা আমাদেরকে বড় করেন। কিন্তু যখন নিজেরা বাবা হই, নিজেরা মা হই, তখন রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারি আমাদের বাবা মারা আমাদেরকে কত কষ্ট করে বড় করেছেন। কিন্তু আমরা যখন বুঝতে পারি তখন হয়তো বাবা মারা আমাদের কাছে থাকেন না। ও বলেছে যে মিউজিয়ামে চলে যায়, কেউ হয়তো পরপারে চলে যায়। কিন্তু আমরা সকল বাবা মাকে বলতে চাই আমরা ধন্য, আমরা বাবা মা আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে মানুষ করার চেষ্টা করেছে। এবং প্রত্যেক সন্তানকে বলতে চাই, প্লিজ বাবা মার দিকে তাকান, ওনারা আপনাদেরকে ভালোবেসে বড় করেছেন। আমরা জানি যে আজকে আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, অনেকে আছেন দেশের বাইরে থাকেন, অনেকে অনেক দূর দূরান্তে থাকেন জীবিকার প্রয়োজনে। হয়তো বাবা মার সাথে দেখা হয় না আজ 20 বছর 25 বছর, কারো কারো হয়তো আর দেখা হবে কি না তাও জানি না। সেই জায়গা থেকে আমার দুটি লাইন গাইতে ইচ্ছে করছে, যদি একটু পারমিশন দেন। বাড়ি আমার তিতাসে পাড়ে, গ্রাম খড়মপুর, তিতাসে নদীর মাঝির গলায় থাকতো গানের সুর, থাকতো প্রাণের সুর। দূর দূর বহু দূর। যাই হোক, অনুষ্ঠানটি হাসো, আমরা সবাই হাসতে চাই, হাসতে হাসতে সবাইকে আমরা ভালোবাসতে চাই। এবং হাসির জন্য কিন্তু পুরস্কার আছে। প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। এবং সেরা বাকি যে 7 জন থাকবেন তারা পাবে মার্সেলের পক্ষ থেকে একটি রেফ্রিজারেটর। এছাড়াও প্রতি পর্বের সেরা পারফর্মার পাবে 5,000 টাকার প্রাইজ মানি, সেটাও মার্সেলের সৌজন্যে। এখানেই শেষ নয়, চ্যাম্পিয়ন এবং প্রথম রানার আপ
তারা পাবে মার্সেল অ্যাক্টিভেশন প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ এবং যারা এলিমিনেট হবে তাদের প্রত্যেকের জন্য থাকছে মার্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স। কাস্টমারের সাথে সবসময় ভালো সার্ভিস দিতে হয়। কাস্টমার অনেক কিছু বলতে পারে, কিন্তু আমি যখন বিক্রেতা হব তখন ক্রেতার সাথে আমাকে দারুণভাবে ব্যবহার করতে হবে। যেমন এক লোক এসে বলছে যে ডিমের হালি কত, তো বিক্রেতা বলছে স্যার ভালো ডিমটা 15 টাকা, ফাটা ডিমটা 10 টাকা, কোনটা নেবেন স্যার? বলছে এক কাজ করো, ভালোটা ফাটিয়ে দাও। তো এরকম কাস্টমার কেয়ার নিয়ে এই মুহূর্তে একটি পারফরমেন্স, দ্বৈত পারফরমেন্স, তারেক মাহমুদ এবং খালিদ ইবনে ওয়াদুদ। দোস্ত আজকালকার কল রেটের যা অবস্থা, আর কিছুদিন পর তো ওই টাকা হইলে যার সাথে কথা কমো বাসে চড়ে গিয়া কথা কই আবার ফেরত আসা যাবে, সাথে কিছু টাকা বাইচাও যাইতে পারে। সামনে হবে কিনা জানি না, তয় আমার বাবার কাছে শুনছি আমার দাদা নাকি 1 মিনিট কথা কইতে যা 2 বিঘা জমি বিক্রি করে ফেলাইছিল। তোর দাদা তো তাও 2 বিঘা জমি বিক্রি করছিল রে, আমার দাদা তো আমার দাদিরে বন্ধক রাখছিল। কেন তোর দাদার কোনো জমি ছিল না? ছিল রে, কিন্তু ওই জমিগুলা তারও আগে বন্ধক রাখছিল। এই যে দোস্ত, হ্যাঁ এই যে মোবাইলে কিছু বিরক্তিকর এসএমএস আসে, হ্যাঁ মেজাজটা পুরো খারাপ হয়ে যায়। এই যে দেখ, কইতে না কইতে একটা মেসেজ আইছে, একটু পড়ি দাঁড়া, ওপেন করি। এই যে দেখ, ডিনার উইথ নিপুন, প্লিজ কল দিস নাম্বার এন্ড কনফার্ম ইউর মিল। নিপুন হ্যাভ টু ইনশিওর ইউর মিল, সো কল দিস নাম্বার 0606। খারাপ ফোন দি দেই কি হয়। হ্যাঁ ফোন দে। হ্যালো, আসসালামু আলাইকুম, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কি রে, এটা কি অভিনেতা নিপুন না অভিনেত্রী নিপুন? হ্যালো, আপনি নিপুন আপুর কি হন? ছোট ভাই। আচ্ছা বাবু, তোমার আপুকে একটু দাও তো। সরি স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, এটা কাস্টমার কেয়ার হেল্পলাইন সার্ভিস। ওরে ভাই, আপনি নিপুন আপুরে একটু ফোনটা দিয়ে আমার একটু হেল্প করেন। স্যার আমি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। আরে ভাই মহা মুশকিল তো, আপনার পরিচয় কেটে জানতে চাইছে। শুনেন, আমার মোবাইলে একটা এসএমএস আসছে, নিপুন আপুর সাথে দেখা করতে চাইলে এই নাম্বারে কল করুন। স্যার আপনার মনে হয় আবার কোথাও ভুল হচ্ছে, এটা আপনি মনে হয় যার কথা বলছেন সেটা হচ্ছে নিপুন আপুর সঙ্গে ডিনার মিট আপ। ও এই তো মিয়া, লাইনে আইছেন মিয়া, এই তো এতক্ষণ খালি ব্যাটার করলেন। আচ্ছা শুনেন, আপনি নিপুন আপুরে বলবেন বুঝছেন যে আমি পোলাও পছন্দ করি না, আমার জন্য যেন ভাত করে। আর শুনেন, আপনি যেহেতু বাবুর্চি, আমার গোস্ত মানে আমার জন্য যে গোস্ত রানবেন ওইটাতে একটু ঝাল কম দিবেন, আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করবেন, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা। আমার একটু গ্যাসের সমস্যা আছে তো। স্যার আমি কাস্টমার এক্সিকিউটিভ, আমি কোনো বাবুর্চি নই। বাইরে বুঝি রে ভাই, বুঝি, বড় বড় লোকের বড় বড় কারবার, বড় বড় অভিনেত্রীরা তাকে বাবুর্চি নামে এক্সিকিউটিভ রাখে। ভাই বোঝার চেষ্টা করেন, ওইটা আমাদের একটা অফার মাত্র, আর ওই অফারটি আপনি কনফার্ম করার পর আপনার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা কেটে নেওয়া হবে। আমার অপরাধ? জি, আপনি নিপুন আপুর সঙ্গে ডিনার করতে চান? দূর মিয়া, লাগবে না আমার মিয়া, 3,000 টাকা খরচ করলে আপুই আমার বাসায় চলে আসবে, আমি আপুরে দাওয়াত করে খাওয়াবো। ফোনটা রাখেন, ফোন রাখেন মিয়া। সুপার লাইক। আর দোস্ত আমার মোবাইলের নেটওয়ার্কে তো ব্যাপক সমস্যা। তুই কোন সিম ইউজ করিস? হাই হাই কোম্পানি সিম। তুই আর কোন সিম পাইস নাই, এটা তো আসলে হাই হাই। দোস্ত তুই কোন কোম্পানি সিম ইউজ করিস? আমি তো ও শিট কোম্পানি সিম ইউজ করি। আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু আমার এই প্রবলেম মানে সলভ করবো কেমনে? হেল্পলাইন সার্ভিসে ফোন দে। ও হেল্পলাইন সার্ভিসের নাম্বারটা জানো কত? 5151। হ্যাঁ 5151 দিলাম কিন্তু। হ্যাঁ দে দে। শুভরাত্রি স্যার। হায় হায় রে সোনা, হায় হায় রে। হায় হায় কোম্পানিতে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কি জন্য ফোন করেছেন? না মানে আমার তো অনেক সমস্যা। তাহলে হার্বাল সেন্টারে ফোন করুন। আরে ধুর, আমার মোবাইলের অনেক সমস্যা। আর তাহলে সার্ভিসিং এর জন্য হাসো টেলিকমে পাঠিয়ে দিন। আরে ভাই বোঝেন না কেন, আমার মোবাইলের নেটওয়ার্কের সমস্যা। তা তো হবেই, যার ব্যবহারকারীর এত সমস্যা, তার সমস্যা না হয়ে পারে তা কি সমস্যা? ভাই শোনেন, সেই দিন আমি আমার বাড়ির ড্রয়িং রুম, তারপরে ড্রেস রুম, কিচেন রুম সবখানে নেটওয়ার্ক খুঁজলাম,
কোনো গানেই পাইলাম না। তারপর যে খাটের নিচে ঢুকছি আর অমনি নেটওয়ার্ক পেয়ে গেছি। ভালোই তো, খাটের নিচে নেটওয়ার্ক পান। আরে ভাই সমস্যা তো সেইটা না, সমস্যা হইলো এত জায়গায় ঘুরে খাটের নিচে ঢুকতে ঢুকতে তো ব্যালেন্সই শেষ হয়ে যায়। তাহলে আমি আপনাকে রিচার্জ করে দিচ্ছি। আরে মিয়া ফাইজলামি করেন নাকি? আপনি শুরু থেকে দেখতেছি আমার লোকে ফাইজলামি করতেছেন। শুনেন, আর একবার যদি আমার লোকে ফাইজলামি করেন তাহলে কিন্তু আপনার কোম্পানি সিম কইলা নদীতে ফালাই দিতে বাধ্য হমু। না স্যার, দয়া করে এমনটি করবেন না। এমনিতে নেটওয়ার্ক পাচ্ছেন না, নদীতে ফেলে দিলে তো কানেকশনই পাবেন না। তাহলে সমস্যার সমাধান দেন। স্যার, সমস্যার সমাধান আপনি আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার সিমটি রিনিউ করুন। তাইলে সমস্যার সমাধান হবে? জি অবশ্যই। হাই হাই কোম্পানিতে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। খাটের নিচে নেটওয়ার্ক থাকে সবসময়। ধরু কি আজে বাজে কথা কই, রিনিউ করুন রিনিউ করুন। এই দোস্ত, হ্যাঁ এই আমার তো এই যে দেখ কতক্ষণ পর পর এই সব নাম্বার থেকে আজে বাজে নাম্বার থেকে খালি ফোন দেয়। মেজাজ থাক, এই যে দেখ 2015 থেকে কল দিছে খারাপ। হ্যালো, রাতের বেলা কুত্তা ডাকে, নাইট গার্ড থাকে তারি ফাঁকে রে। আমি জানি তুমি হচ্ছ রাতের বেলা চোর, জান্নাত ভেঙে আসবে যখন হয়ে যাবে ভোর। এমন সব মজার মজার গান শুনতে। মজার গান? এগুলো মজার গান না, এগুলো গাজার গান বেটা। প্রেস করুন। আপনার কি মন খারাপ? আমার মন খারাপ হলে তোর কি? তুই কি আমার গার্লফ্রেন্ড? চাপুন, এবং প্রত্যেক মাসের চার্জ মাত্র 20 টাকা। 20 টাকা? টাকাটা তো আমার বাপে, তুই মিক পড়া কি বুঝবি? চার্জ প্রযোজ্য এবং সঙ্গে ভ্যাটও দিতে হবে। ব্যাট না, তুই লগে করে 2 কেজি চাইলো নিয়ে যা। আপনার যদি মন খারাপ থাকে এবং এটি অ্যাক্টিভেট করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। তোর সঙ্গে থাকবো? আমার কি বাড়িঘর না, আমি ফকিরের বাচ্চা? আপনি যদি মজা পেতে চান তাহলে 1 চাপুন। 1 না রে ভাই, তুই যদি আমার লগে থাকতি না তাহলে তোর গলাটা ধরে চাপতাম আমি। হাই ফোন রাখ। আচ্ছা এই কি রে ভাই? আচ্ছা শোন, তোর এই সিমে ইন্টারনেট স্পিড কেমন? আরে দোস্ত আর কইস না, ইন্টারনেটের তো মারাত্মক মানে খুবই খারাপ অবস্থা। সেদিন অ্যাঞ্জেলিনা জুলিরে ডাউনলোড করতে গেছি, ডাউনলোড করার পর দেখি অভিনেত্রী ফরিদা বেগম। দোস্ত তোর কেমন কিছু আইছে? ব্যালেন্স চেক কর, ব্যালেন্স চেক কর। এ দোস্ত কি রে? এটা তো অকাম হয়ে গেছে রে। কি কাম হইছে? আমারটা তো ছিল তো 100 টাকা, এখন দেখতাছি মাত্র 13 টাকা। এর মধ্যে আমি কোথাও কথা কই নাই। হেল্পলাইন সার্ভিসে ফোন কর। দিতাছি কি নাকি? শুভরাত্রি স্যার, ওশিট কোম্পানিতে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। বাংলায় প্রেস করার জন্য 1 প্রেস করুন। ফর ইংলিশ প্রেস 2। 1 বাস খাওয়ার জন্য 1 প্রেস করুন। অন্যকে বাস দেওয়ার জন্য 2 প্রেস করুন। পাওনা টাকা পরিশোধের জন্য 3 প্রেস করুন। ইন্টারনেট তথ্যের জন্য 4 প্রেস করুন। সরাসরি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলতে 5 প্রেস করুন। 5 শুভরাত্রি স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার একটু পিঠটা চুলকায় দেন। সরি স্যার। না মানে হচ্ছে আমার মোবাইলে 100 টাকা আছিল, সেখানে আমি কোনো কথা কই নাই, মাত্র 13 টাকা দেখতেছি, বাকি টাকা কই গেল? আপনি কোত্থেকে বলছেন? আমি হাসো থেকে কইতেছি। ভাই আমার কি হাসতে চান্স হইছে? মানে আমি অডিশন দিছিলাম তো। ও কেন? মানে ভাই আমি এই চাকরি করে পোষাচ্ছে না, এই জন্য বিখ্যাত হইতাম চাই। তা আপনি বিখ্যাত হয়ে কি করবেন? আমি টাকা কামাবো। টাকা কামাবেন কেন? টাকা দিয়ে আমি বাড়ি গাড়ি একটা প্রতিষ্ঠান সবকিছু করবো, ওইখানে একটা হেল্পলাইন সার্ভিসও রাখবো। তাতে কি করবেন? লোকজন আমারে ফোন দিবে, হ্যাঁ আমি ফোন ধরে রাখবো, শুভরাত্রি স্যার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আরে ভাই শোনেন, যা হয়েছে আমার যে 100 টাকা চুরি করছেন সেটা ফেরত দেন। সরি স্যার, এটাকে চুরি বলবেন না, শত হলেও আমাদের প্রেস্টিজ বলে একটা কথা আছে, ওটাকে আপনি ডাকাতি বলুন। আচ্ছা ঠিক আছে, মানলাম ডাকাতি। ওই যে টাকাটা ডাকাতি করছেন ওইটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। স্যার আমি চেক করে দেখছি, আমি পেলে আপনাকে 1 ঘন্টার মধ্যে আপনার ডাকাতির মাল ফেরত দেবো। আপনার কি আর কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে, আবার তো পাঙ্গাস মাছ দেখলেই কেমন জানি লাগে। না স্যার, সরি স্যার, আপনার মোবাইলের কোনো সমস্যা থাকলে বলতে পারেন। মোবাইলেরও সমস্যা আছে, আমার মোবাইলের হ্যাশ বাটনটা কোথায় জানি খুইলা পড়ে গেছে। ও শিট, কোম্পানির সিমে যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। শুধু সমস্যা না, 1000টা সমস্যা আছে। মানে আমি যখন সিম অন রাখি তখনও মানুষের শো করে সিম নাকি বন্ধ বন্ধ, কথা কইতে কইতে ধাম করে কাইটা যায়, আবার কল চার্জও বেশি কাটেন। এত সমস্যা কেমনে কি হয় ভাই? আপনার যদি এতই সমস্যা হয় আপনি হাই কোম্পানি সিম ইউজ করতে পারেন না? আমাদের অফারটি ভালো লেগে থাকলে, আমাদের সেবা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার মোবাইলে কিছু টাকা পাঠিয়ে দিন। ওশিট কোম্পানিতে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। কাম নাই, এরা শিওর চাকরি যাইব। কে 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 চাকরি যাবে? যে কোম্পানিতে চাকরি করে অন্য কোম্পানি সিম ইউজ করতে কয়। এই যে আবার ফোন আইছে রে, আমার তো নেটওয়ার্কের সমস্যা এখনো গেল না ভাই। আবার
সালাম ভাই। হ্যাঁ তোরা কই? ভাই আমরা তো একটু ওই যে রিহার্সাল করতেছি। আমি তোদের জন্য খাবার নিয়ে বসে আছি, তাড়াতাড়ি আয়। ও আচ্ছা ভাই, আমি এক্ষুনি আসছি। আচ্ছা দোস্ত কে? এই হাসান ভাই ফোন করছে, ওই যে আমাদের লাগা খাওয়া নিয়ে বয়ে রয়েছে, রাতের খাওয়া। ও চল, তাই? আমি যাই। আচ্ছা দোস্ত, হ্যাঁ? এখানে এতগুলা মানুষ বসে আছে, সালাম দিয়া যা। ও আসসালামু আলাইকুম। বাহ, ব্রিলিয়েন্ট পারফরমেন্স, ব্রিলিয়েন্ট। মানে আমি হাসি আর থামাতে পারছিলাম না। এবং আমার একটু কাস্টমার সার্ভিস লাগবে এখন হচ্ছে। জুয়েল ভাই বলেন, আমি আর কিছু বলতে চাই না। অকল্পনীয়, আমরা কল্পনাই করতে পারিনি যে এইরকম টি শার্টের মতো এই ইউনিফর্ম পরে এই দুজন মানুষ কি করবে, এবং শেষ পর্যন্ত একদম ম্যাজিক দেখিয়ে দিল। দুর্দান্ত, এটা নিয়ে আর কিছুই বলার নাই। মানে অসাধারণ পারফরমেন্স। আমরা একদম মানে কিছু থাকে না, নির্ভেজাল হাসি, আনন্দ আমরা পেয়েছি। থ্যাংক ইউ। সত্যি দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত পারফরমেন্স ছিল। এবং এক সময় যখন আমরা যে ল্যান্ড ফোন ছিল, তখন আমরা কিন্তু অনেক রং নাম্বারে প্রেস করতাম। এখন হ্যালো 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 হ্যালো, লাইনটা কেটে গেল, রং নাম্বার টেলিফোনে আমরা জানাকে বললো হ্যালো। এখন আর রং নাম্বারে কেউ বলে না, এখন হেল্পলাইনেই বলে হ্যালো, কি সাহায্য করতে পারি। দারুণ ছিল পারফরমেন্স। এই মুহূর্তে আসছে একক পারফরমেন্স নিয়ে মোহাম্মদ আল আমিন। উনি আসছেন ফরিদপুর থেকে। ফরিদপুর জেলা আমার মধুখালীর ছেলে, ফরিদপুর জেলা আমার মধুখালীর ছেলে। ভয় করি না ঝড় বৃষ্টি সুনামি বাদলে, ভয় করি না ঝড় বৃষ্টি সুনামি বাদলে। বুকে আছে সাহস আর মনে পেরো না, বুকে আছে সাহস আর মনে পেরো না। বাঁচিয়ে দেবো হাসফর বস, এটাই বাসনা। 1 মিনিট। হাসান বস কইছে আলামিন এবার হাসফর কিন্তু ফাটাই দিতে হইব, তাই ফাটাই দিলাম। বর্তমানে সেলফি তোলা কি জনপ্রিয় হয়ে যাইতেছে। খাইতে বসেন সেলফি, ঘুমাইতে যাবেন সেলফি, নাইতে গেছেন সেলফি। ওরে ভাই, সেই দিন আর খুব বেশি দেরি নাই, যেই দিন ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে বলবে আপনাদের জন্য আরো 5 মিনিট সময় আছে। যে আপনার রোগীর সাথে শেষ সেলফিটা তুলতে চান, জলদি করে তুলে নেন। আমাদের খালেদ ভাই সেদিন আমার এসে কইতেছে আলামিন আলামিন আমি না ভুল করে একটা পোকা খাই ফেলাইছি। ভাই করছেন কি? পোকা খাই ফেলাইছেন, জলদি করে পানি খান, তা না হইলে কিন্তু ইনফেকশন করব। ওই আমি কি তোর মতো বলদ? হ্যাঁ, ওই পোকাটা খাওয়ার পরে পোকা মারা ওষুধ খাইয়া লইছি। তো এক লোক কবর খোঁড়ার কাজ করতো। তো সে একদিন গভীর করে কবর খুঁড়তে খুঁড়তে সেই কবরের মাঝে সে নিজেই পড়ে যায়। আশেপাশে কোনো লোক নেই, তাকে উঠাতেও পারে নাই। তো ওই কবরের পাশ দিয়ে গভীর রাতে এক পাগল যাচ্ছিল। সে তখন তাকে দেখে ডাকলো, ও ভাই আমি এর ভেতরে পড়ে আছি, ঠান্ডায় একদম জমে গেলাম, আমাকে উঠান না প্লিজ। পাগল এসে কইল, ওই ঠান্ডায় তো জমবি রে, তোরে তো এখনো মাটি চাপা দেওয়া হয় নাই, দাঁড়া আমি দিতাছি। এক দম্পতি তারা ঠিক করেছে তারা আর একসাথে থাকবে না। তো তারা বিচারকের কাছে গেল। বিচারক বলল, দেখুন আপনারা আবার একটু ভেবে চিন্তে দেখুন। না, আমরা 20 বছর ভেবে চিন্তে দেখেছি, আর আমরা একসাথে থাকবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের জিনিসপত্র যা কিছু আছে সমান 2 ভাগে ভাগ করে নিন। তো তারা সমান 2 ভাগে সব কিছু ভাগ করে নিছে, কিন্তু তাদের বাচ্চা 3টা। এইগুলা কেমনে ভাগ করবে? স্ত্রীটি যখন জানতে চাইলো তখন বলল, দেখুন এটা আপনাদের ব্যাপার, আপনারাই সিদ্ধান্ত নিন। এই কথা শুনে কিছুক্ষণ স্ত্রীটি চুপ থেকে স্বামীর কলার ধরে টানতে, এই বাড়ি চল, এই বাড়ি চল। বিচারক তো অবাক, কি ব্যাপার, আপনি এমন করতেছেন কেন? স্যার এই বছর যাই, পরের বছর 4টা নিয়ে আসবো, ভাগ করতে সুবিধা হবে। আমার ভাতিজা
গ্রাম থেকে ঢাকা শহরে আসছে নতুন, তো বেশ কিছু বেড়াইছে। যেদিন সে চলে যাবে সেদিন আমাকে বলতেছে, চাচা যান আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন? ভাতিজা কি জিনিস? চাচা যান আপনার একটা মুখ ফসনের ক্রিম আছে না, যেইটা আমি গোপনে এই কয়দিন লইছি, ওইটা যদি আমার একটু দিতেন। ভাতিজা কোন ক্রিমটা? ওই আপনার ডয়ারে যেটা আছে। ওইটা তো মুখ ফসনের ক্রিম না। তাইলে ওইটা তো চুলকানির মলম। তো সেদিন এক পাবলিক টয়লেটে গেছি, যে এইমাত্র আমি বসছি, তখনই পাশের থেকে শব্দ, ভাইজান কেমন আছেন? আমি তো মহা চিন্তিত, এইখানে আমার কে দেখেন? তারপরে উত্তর দিলাম, হ্যাঁ ভালো আছি। এরপর আবার, ভাইজান কি করতেছেন? বলে কি, আমি বসে আছি কমোডের উপরে। ভাইজান আমি আসবো? না 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 ভাই, আমি ব্যস্ত আছি। এরপর আবার শব্দ, ভাইজান ফোনটা রাখেন তো। কোন গাধাই যেন আমার সব কথার উত্তর দিয়ে মস্কারা করতেছে। জুয়েল ভাই। আলামিন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা তুমি বজায় রেখেছো এবং শুরুতেই তুমি ফাটিয়ে দিলে। একদম আমি তো অবাক, বেলুন ফুলাচ্ছে তো এই বুঝি তুমি ম্যাজিক দেখাবে, কিন্তু ফাটিয়ে দিলে তুমি। খুব ভালো ছিল জোকসগুলা, আশা করছি নেক্সটগুলো আরো অনেক ভালো হবে, বাট সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল। চমৎকার হয়েছে। এবং তোমার সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার যে পরিবর্তিত চেহারা এবং অডিওর পরিবর্তনগুলো, পারফরমেন্সগুলোর মধ্যে যে ভ্যারিয়েশন, এটা অত্যন্ত চমৎকার। আলামিন, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার আরো একটি একক পারফরমেন্স। আসছেন সঞ্জিদা হাসান, উনি আসছেন কিশোরগঞ্জ থেকে। আমার মতো সুন্দরী মেয়েদের দেখলে কে না অফার করতে চায়, তাতে অবাক হওয়ার মতো কিছুই নাই। কিন্তু আমারে অফার কইরা তাদের কোনো লাভ হয় নাই, কারণ আমি বিবাহিত। শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ছোটন বলো তো ঢাকা কোথায় অবস্থিত? স্যার খাটের নিচে। এসব কি বলতেছো তুমি? স্যার বাড়ির মালিক যখন বাড়ি ভাড়া চাইতে আসে, আম্মু তখন বলে আব্বু ঢাকায় গেছে, আব্বু তো তখন খাটের নিচে থাকে। এক বুড়ির ঘরে গুন্ডা বোম রাইকে গেছে, তো সেটা বুড়ি খেয়াল করতে পারে নাই, খেয়াল করছে তার প্রতিবেশীরা। তাদেরকে প্রতিবেশীরা বলতেছে বুড়ি বোম, বুড়ি বোম। হে কথা শুনে বুড়ি কয়, যা ওইটা যৌবনকালে ছিলাম। 270-80 বছরের বুড়ি ট্রেনে আলাপ করতে করতে যাচ্ছিল, তো ট্রেনের উপরে সিটে বসে আমাদের সাজু ভাই তাদের আলাপ শুনছিল। তো কথার এক ফাঁকে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনার বয়স কত? এই 40-এর মতো। আপনার 25 হবে হয়তো। এই কথা শুনে আমাদের সাজু ভাই দুম করে দুই বুড়ি মাঝখানে পড়ে গেল। তা দেখা দুই বুড়ি ভয়ে কয়, কে তুমি কে তুমি? কই কেন বুঝতেছেন না, এইমাত্র জন্মগ্রহণ করছি। বাবা মৃত্যু সজ্জায় ছেলেকে ডেকে বলছে, শোন বাবা, যদি জীবনে উন্নতি করতে চাস তাহলে কখনো বিয়ে করিস না। এই কথা শুনে ছেলে কইতাছে, হ বাবা আমি তো তোমার উপদেশ মানবই এবং আমার ছেলে মেয়েদেরকেও দিব। আমরা এতক্ষণ নানান স্বাদের ভাজা খাচ্ছিলাম, কিন্তু যখন খাচ্ছিলাম তখন সেটা হয় সামুচা, না হয় সিঙ্গাড়া অথবা ঝালমুড়ি এরকম, কিন্তু তুমি আমাদের চানাচুর খাওয়াচ্ছে সব কিছু মিলে, সব কিছু মিলিয়ে টিলিয়ে। এবং আগে দর্শনদারি, পরে গুণ বিচারি। তুমি প্রথমেই আমাদের জয় করেছো, পরে তোমার গুণ দিয়ে জয় করেছো। তবে আমি সঞ্জিদাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তুমি প্রথমে এসে বলেছিলে যে সবাই আমার দিকে তাকাচ্ছে, অনেকেই আমার সাথে টাঙ্কি মারার চেষ্টা করছে, কিন্তু যখন শুনলো তুমি বিবাহিতা তখনই সবাই চুপ মেরে গেছে। কথাটা ঠিক নয় যে বিবাহিতা বলেই যে একেবারে চুপ মেরে যায়, এতটা ভালো মানুষ আমরা কেউ না। এর প্রমাণ নিপুণ নিজেই। নিপুণ বলো। আসলে আমার কিছু বলার নেই, আমার অসম্ভব ভালো লেগেছে এবং তুমি মনে খুব ভালো নাচো।
আমার মনে হয়, দেখে মনে হলো। চমৎকার হয়েছে এবং তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সঞ্জিদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে এখন বলতে হচ্ছে ও সাপিনি নাচ তুই ফন্না তুল্লা, ও সাপিনি নাচ তুই হেল্লা দুল্লা, ও সাপিনি নাচ তুই ফন্না তুল্লা, ও সাপিনি নাচ তুই হেল্লা দুল্লা। নাচ চলতে থাকবে, আমরা সবাই হচ্ছে নাচুনে বুড়ি, ঢোলের বাড়ি পেলে আমরা নাচবই। আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রেমে পড়েছি, আমি নিজের মনে নিজে ও মজনু সেজে সেজে, আমি নিজের মনে নিজে ও মজনু সেজে সেজে, হে হে ভালোবাসার লাইলিকে খুঁজে ফিরেছি। ভালোবাসার লাইলিকে আমরা খুঁজে পাবো কিনা জানি না, কিন্তু এই মুহূর্তে এখানে যারা আসবেন তারা অন্তত সেই লাইলি মজনু না হলেও এই যুগের লাইলি মজনু এবং চণ্ডীদাস রজকে নিয়ে আসছেন। এবং যারা আসছেন তারা হচ্ছেন মোহাম্মদ কায়কোবাদ, তানিয়া ঋতু, মাহমুদুল হাসান এবং ইসমত আরা নার্গিস ডলি। লাইলি তুমি আইছো, আমি যে খুব ক্ষুধার্ত, কি আনছো আমার জন্য? আমি খুব ক্ষুধার্ত, সে আরব দেশ থেকে হেঁটে হেঁটে বাংলাদেশে আসতে আসতে আমার যে দেশের অবস্থা, খিদার অবস্থা, পেটের অবস্থা, সব অবস্থা শেষ। কি আনছো আমার লাগা? তোমার জন্য আমি কিছু আনি নাই। তাইলে এগুলো কি? এইটা হইলো সিন্নির বাটি। আমার দাও খাই। এইটা আমি ফেসবুকের প্রতিষ্ঠাতার নামে মাজার একটা মান্নত করছিলাম। এটা সেই সিন্নির বাটি। শুনো, আমি যদি ওনার নামে মান্নত না করতাম আর উনি যদি ফেসবুক সৃষ্টি না করতো, তাহলে কি আজকে তোমার আর আমার ঘটতো? জানো হয়েছে কি জানো, আমি তোমারে খুঁজেছি মরুভূমির প্রান্তরে প্রান্তরে, পাহাড়ের গুহাতে গুহাতে, অবশেষে সাধু বাবার পরামর্শে একটা ফেসবুকে আইডি খুলছি। আইডি খুলে তো আমি প্রথমে খুব কনফিউশনে ছিলাম, কারণ তোমার ফেসবুক আইডি ছিল এঞ্জেলা লেলি। আমি বুঝতে পারি নাই তুমি যে আমার সে হারিয়ে যাওয়া লেলি। তাই লাইলি, তোমার একটা পুরাতন ছবি আছে না, সেই ছবি দেখে আমি বুঝতে পারছি তুমি আমার সেই হারিয়ে যাওয়া লাইলি। লাইলি, মনে আছে একদিন তোমাদের হাম্মাম খানার সিপা দিয়া যখন তোমারে দেখতেছিলাম, তখন চুপি চুপি তোমার আব্বা আমার পিছনে সে কানের নিচে এমন ধরে ঠাড়ায় একটা জ্বর মারছিল, আমার কানের নিচ থেকে সিরিট করে রক্ত বাড়িছে। আর সাথে সাথে আমিও হাম্মাম খানায় টাকা দেখি তোমার কানের নিচ থেকে রক্ত বাড়িতেছে। ওই দাগ দেখে আমি চিনতে পারছি তুমি এসে আমার হারিয়ে যাওয়া লাইলি। থাকে সব কথা, কিন্তু লাইলি তুমি বাংলাদেশে আসো কেমনে? শেখ বিরাট ইতিহাস। আমি যখন তোমার সঙ্গে পাগল হইয়া হইয়া আরবের রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম, তখন ওই দেশের পুলিশ আমার কাজের মাইয়া ভাইবা আর অবৈধ নাগরিক ভাইবা ওদের লোক আমার বাংলাদেশে পাঠিয়ে দিছে। কিন্তু তুমি মোটা হইলা কেমনে? আমি তো ভাবছি তুমি আমার চোখে চোখে শুকাইয়া কাঠ হয়ে গেছো। আরে কান্নাকাটি করো না, হয়েছে কি জানো, আমি তো সারা দেশে বিদেশে বিদেশে লাইলি লাইলি করে ঘুরে বেড়াতাম। আর যখন আমি বিদেশে ঘুরে বেড়াতাম সবাই আমার মনে করতো আমি নাকি বিদেশি পাগল। বিদেশি পাগল মনে করে সবাই আমারে নামি দামি খাবার দিছিল, ওই খাবার খাই আমি মোটা হয়ে গেছি। তা লাইলি, তুমি না কইছিলা লাইলি মজনুর দেশীয় সংস্করণ চণ্ডীদাস আর রজকিনীর দেখা পামু, কিন্তু তারা কই? তাকে তো দেখা পাই না।
আরে বুঝা না, তারা তো একটু জ্যামে আছে, জ্যামে বইসা প্রেমের আলাপটা সাইরাই আসতেছে। একটু আগে আসতে পারতাম, কিন্তু আসার আগে বউ বলল কাপড় চোপড়গুলা সব ওয়াশিং মেশিনে দেওয়া আছে, রোদ্রে শুকাইতে দিয়ে আসো। শুকাইতে দিলাম, এরপরে কয় কি জানো, আলুগুলা কাটে রেখা যাও। না না, ওই আলু না, তরকারি কাটতে বলছিল। তবে আজকে কিন্তু আমি তরকারি না কাটতে আয় পড়ছি। আরে মজনু, দুরা, আমি তো মনে করছি তুমি বিদেশি প্রেমিক, না জানি কত রং ঢং জানো। এখন তো দেখতাছি তুমি আমার চন্ডির মতোই। আর তোমার যা চেহারা, তাতে আমি কেন লাইলি তোমার প্রেমে পড়তো না। মজনু, তুমি কিছু খাইছো? না। তা সন্ডিদা, শুনলাম তুমি নাকি রজকিনীর জন্য 12 বছর বর্ষি পাইছো। ঘটনাটা সত্য? তোমার তো ভাই ধৈর্য আছে বলতে হয়। আরে ওই সব তো ছিল লুকোমুখের গল্প। তুমি তো জানো আমি তো ছিলাম ধুপা। হয়েছে কি, আমি কাপড় ধুইতে নদীর ঘাটে যাইতাম, রজকিনী গোসল করতে আসতো। আমি চুপি 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 চায় চায় দেখতাম। রজকিনী মনে করতো আমি তার প্রেমে দিওয়ানা। অল্প বয়সের মেয়ে তো, মনে কত কিছু লয়। এই শোনো, তবে এখন কিন্তু বেশ ভালো আছি। সব কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়া সারাদিন রজকিনীর লয়ে লইয়া আমি ঘুরি। তা মজনু, তুমি না এই আমগো দেশের এই অহংকার প্রেমিক প্রেমিকা সম্পর্কে তোমার ধারণাটা কি? দিদি আর বললেন না, এখনকার দিনে প্রেম করা তো, আমি যদি এখনকার দিনে প্রেম করতে গেতাম তাহলে তো আমার পুরো মাথা পাগল হয়ে যেত। আমাদের আরব দেশে তো প্রেম করা খুবই সহজ। আমি তো সারাদিন লাইলি লাইলি করে আর ঘুরে বেড়াইতাম। আর যখন আমার ক্ষুধা লাগতো তখন খেজুর গাছের নিচে বসে 2টা খেজুর খাইতাম। আর তোমাদের দেশে ছেলেরা যেসব প্রেম করে, মায়া করে যে পুরস্কার দেয় উপহার, আমার এসব পুরস্কার দেওয়া লাগতো না। আমার আর মজনুর কত ভালোবাসা গভীর ছিল, কারণ ছিল তার আমি পুরস্কার দিতাম না। তা বিষয় হচ্ছে দিদি, তোমার চন্ডিদা বিশেষ দিনে কি উপহার দিত? ওই ধরো গিয়া কি শুরু হয়েছে সব? আমি তো মিয়া পুটির তেল দিয়া কই বাঁচতাম, বুঝছো? এই যেমন ধরো কেউ নতুন কাপড় আমার কাছে ধুইতে দিল, আমি সেগুলাকে ভালো ভালোগুলা বাইসা আমি রজকিনীকে পড়তে দিতাম। ও আবার 6-7 দিন পরে আমাকে ফেরত দিত। তুমি সেই সুদূর আরব দেশ থেকে আসছো, লাইলির জন্য কি আনছো? আমি লাইলির জন্য সাধু বাবার পরামর্শ কইরা একটা তাবিজ নিয়েছি। আরে দূরে রাখো, সাধু বাবা কইছে এই তাবিজ আমার লাইলির এখানে পরে দিতে, কোমরে পরে দিতে। এই তাবিজ যদি কোমরে পরে দিই তাইলে আর কারো কোনো নজর পড়বো না আমার লাইলির উপর। তা দাদা, তুমি একটা কাজ করো, আমগো দুজনরে আরব দেশে পাঠাবার ব্যবস্থা করে দাও। আরে দূর, এইটা নিয়ে চিন্তা করো না। এই যে আমগো জুয়েলাইজ ভাই আছে না, হ্যাঁ তুম করে জাদু দিয়া তুম করে দেশে পাঠাই। আরে না দিদি, শুনছি জুয়েলাইজ লোকটা নাকি বেশি সুবিধা না। আমার লাইলির যদি জাদু দিয়া দেয়, মানে প্রেমের জাদু দিয়া দেয়, তাহলে তো আমার লাইলি সারাদিন বলবো মজনু মজনু, বাদ দেখো জুয়েল জুয়েল জুয়েল। এসব কথা বাদ দাও, চলো আমরা দুজনের হাত ধরে চলে যাই। চলো। লাইলি, তুমি তো চলে যাইতেছ। কিছু খাইছিল? তোমার আমি পুরান টাকার বিরিয়ানি খাওয়াইতে চাইছিলাম।
বিরিয়ানি খাওয়াইতে চাইছিলাম, বিরিয়ানি খাওয়াইতে চাইছিলাম, বিরিয়ানি খাওয়াইতে চাইছিলাম, বিরিয়ানি খাওয়াইতে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানি যে এই মুহূর্তে সবার মধ্যে এক ধরনের প্রেম দোলা করছে, দোলছে। দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা, এই আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা হে দোলা হেয়া না হেয়া না। মোহাম্মদ আলামিন, আলামিন পেয়েছে 30। তারপর হচ্ছে আমাদের সুরভিত সেই সৌরভ সরকার, সৌরভ পেয়েছে 33। এবং সঞ্জিদা হাসান সত্যি দরবার নাচিয়েছেন। সঞ্জিদা হাসান আপনি পেয়েছেন 36। এবং আজকের এই পর্বের সেরা পারফর্মার, এবং তাকে এই মুহূর্তে মার্সেলের সৌজন্যে যে 5000 টাকার প্রাইজ মানি সেটা দিবেন জুয়েলাইজ। ও ঝকনকা 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 দেহ দোলানা, এই মন বল মন বল দেহ ঝুকানা, মীরা ভাই 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 ভাই। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু আমাদের নাচ এবং গান বিদায় নেবে না, আমাদের চলবে ঝকনকা 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 দেহ দোলানা, মন বলে দেহ ঝুকানা, এই ঝকনকা 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 দেহ দোলানা।